গল্পের লেখক হলেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি আনন্দমেলা পূজাবার্ষিকী 2018 থেকে। লেখক এবং প্রকাশকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প জোড়া রহস্য। ফরাক্কায় অফিসের একটা কাজে এসেছিলাম। কাজ সেরে কলকাতায় ফেরার ট্রেনের টিকিট পেলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। ফরাক্কায় ট্রেনটা আসে রাত্রি 1:50 নাগাদ। এসি 2 টায়ারে টিকিট কাটা ছিল। সিট নম্বর মিলিয়ে কুপে পৌঁছে দেখলাম আপার বার্থে মুখোমুখি দুজন চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছেন, আর আমার সিটের উল্টো দিকে লোয়ার বার্থে একজন মাঝবয়সী মানুষ রিডিং ল্যাম্প জেলে একটা বই পড়ছেন। আমি সিটে বসতেই উনি মুখের সামনে থেকে বইটা নামিয়ে আমাকে কয়েক ঝলক দেখে আবার বইয়ের মধ্যে ডুবে গেলেন। ট্রেনটা দুলে উঠল। ট্রেনের এসি কামরায় চাপতে আমার বিরক্ত লাগে। জানালাগুলো কালো কাচে ঢাকা। রাত্রিবেলায় তো বাইরের কিছুই দেখাই যায় না। ট্রেনের খোলা জানালার ধারে বসলে রেল লাইনের যে চমৎকার গন্ধ আর টাটকা হাওয়া পাওয়া যায়, এসি কামরায় সেই সুযোগই নেই। রাতের খাবার খেয়ে ট্রেনে উঠেছি। যত রাতেই ট্রেনে উঠি আমার ঘুম আসে একটু দেরি করে। ভদ্রলোককে বই পড়তে দেখে খুব আফসোস হলো। আমারও একটা বই কিনে ট্রেনে ওঠা উচিত ছিল। ভদ্রলোক নিবিষ্ট হয়ে বইটা পড়ে যাচ্ছেন। বইটা কাগজের মলাট দেওয়া, তাই বুঝতে পারছি না উনি কি বই পড়ছেন। এদিক ওদিক তাকিয়ে চোখে পড়ল ভদ্রলোকের ডান দিকে একটা খবরের কাগজ। বই না পাই, খবরের কাগজই সই। মৃদু গলায় ডাকলাম, এক্সকিউজ মি। ভদ্রলোক মুখের সামনে থেকে বইটা নামিয়ে জিজ্ঞেস করলেন, আমাকে কিছু বলছেন? একটু ইতস্তত করে বললাম, আপনার পাশের ওই খবরের কাগজটা একটু দেখতে পারি? শিওর। খবরের কাগজটা ভদ্রলোক এগিয়ে দিলেন। কাগজটা কয়েকদিনের পুরানো কাগজ, তবে বাসি হলেও ক্ষতি নেই, পড়ার মতো কিছু একটা পেলেই হল। আমিও আমার দিকের রিডিং ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম, আর প্রথম পাতাতেই পড়ার মতো একটা ইন্টারেস্টিং খবর পেয়ে গেলাম। বর্ধমানের এক গ্রামে এক পোড়ামাটির মন্দির থেকে অভিনব উপায়ে একটা মূর্তি চুরি হয়েছে। পুলিশ কিভাবে তদন্ত করেছে চোরের দলটাকে ধরার জন্য, সেটা পড়তে পড়তেই দেখলাম বাকি খবরটা 7 পাতায় আছে, কিন্তু খবরের কাগজের ভিতর 7 পাতাটা নেই। আবার উল্টো দিকের বার্থের দিকে চাইলাম। অনেকে এলোমেলো করে কাগজ পড়েন, পড়া হয়ে গেলে কাগজ গুছিয়ে রাখেন না। ভাবলাম ভিতরের পাতাটা বার্থের এদিক ওদিকে যদি থাকে। বইয়ের মধ্যে মুখ ডুবিয়ে রেখেও ভদ্রলোক আমার উসখুসানি বোধহয় বুঝতে পারলেন। বইটা মুখের সামনে থেকে নামিয়ে রেখে বললেন, কিছু খুঁজছো? খেয়াল করলাম আমার কম বয়সের কারণে ভদ্রলোক সম্বোধনটা আপনি থেকে তুমিতে নামিয়ে আনলেন। বললাম, ভিতরের একটা পাতা, প্রথম পাতা থেকে নিউজটা কন্টিনিউ করেছে। ভদ্রলোকও এদিক ওদিক কাগজটা পড়ে আছে কিনা দেখতে দেখতে বললেন, কাগজটা আসলে আমার নয়, আমি এখানে বসার আগেই দেখেছি কাগজটা এখানে পড়েছিল। বোধহয় আগে যিনি বসেছিলেন তার পড়া হয়ে গিয়েছিল বলে ফেলে দিয়ে গিয়েছে। তাই হবে, এমনিতেই দেখছি কাগজটা কয়েকদিনের পুরানো। নিয়মিত কাগজ পড়া হয় না বুঝি? পড়ি, তবে এই খবরের কাগজটা পড়া হয়নি। ইন্টারেস্টিং কোনো খবর খুঁজে পেয়েছো বুঝি? বলতে পারেন, এই একটা খবর। খবরের কাগজটা এগিয়ে ধরে চুরির রিপোর্টিংটা দেখাতে বাধ্য হল। ভদ্রলোক খবরটার উপর চোখ বুলিয়ে ঈষৎ হেসে বললেন, দেখেছ, আমার আবার এটা চোখেই পড়েনি, তবে তোমাকে বেশ ভালো পাঠক বলে মনে হচ্ছে, পুরানো কাগজ পড়ছো। আমি সৌজন্যের হাসি হেসে বললাম, সময় কাটানোর জন্য যা পাওয়া যায়। ঠিক বলেছ, গল্পের বই তাহলে পড়ো নিশ্চয়ই? তা পড়ি। ভেরি গুড, ভেরি গুড। বড্ড ভালো লাগে জানো, যখন দেখি তোমাদের মতো অল্প বয়সীরা এখনো ছাপা অক্ষরে লেখা পড়তে ভালোবাসো। আজকালকার প্রজন্মের ছেলেমেয়েদের তো বইমুখো হতে দেখি না, সবাই মোবাইল মুখো, সারাক্ষণ ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসব করছে। বই পড়ার অভ্যাসটা কোনোদিনও ছিল না। ভদ্রলোক নিজের মতো করে আমার প্রশংসা করলেন। এরকম প্রশংসার কোনো উত্তর হয় না।
আর বই পড়তে ভালোবাসি শুনে কেউ আর প্রশংসা করবেন এটা স্বপ্নেও ভাবিনি। আবার অপ্রস্তুতের মুখ করে বললাম, নিশ্চয়ই। রাতের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তোমার? হ্যাঁ, আমি খেয়েই ট্রেনে উঠেছি। ভদ্রলোক একটু চিন্তিত মুখে বললেন, তাহলে তো তুমি শুয়ে পড়বে। আমি যদি আলো জ্বালিয়ে আরো কিছুক্ষণ বই পড়ি তোমার অসুবিধা হবে। ভদ্রলোক বিদায় করছেন, এমনিতেই উনি রিডিং ল্যাম্প জেলে বই পড়ছেন। বললাম, না না, আপনি পড়ুন। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি বোধহয় গোয়েন্দা গল্পের বই পড়তে ভালোবাসো? সরাসরি উত্তর না দিয়ে জিজ্ঞেস করলাম, কিভাবে বুঝলে? ওই যে পুরানো খবরের কাগজটা তোমার পড়া নয় বললে, কিন্তু সেটা পড়তে গিয়ে চুরির খবরটাই আগে পড়লে, তারপর তার শেষটা পড়ার জন্য ভিতরের পাতাটা খুঁজছো। হেসে ফেললাম, গোয়েন্দাদের মতোই অবজারভেশন আপনার। ভদ্রলোক খুশি হয়ে বললেন, থ্যাংক ইউ। তোমার আমার টেস্ট একই দেখছি। তা গোয়েন্দাদের মধ্যে তোমার সবচেয়ে প্রিয় কে? ফেলুদা। একদম। আমার কি মনে হয় জানো তো, ফেলু মিত্রের চেয়ে বড় গোয়েন্দা পৃথিবীতে আর জন্মায়নি। তা তোমার নামটা কি জানা হয়নি ভাই? অঙ্কুশ। অঙ্কুশ শর্মা। বাহ, সুন্দর নাম। আমারও সবচেয়ে প্রিয় গোয়েন্দা ফেলুদা। তবে ভাই আমার মনে হয় ফেলুদা একটা সর্বনাশও করে গিয়েছে। ফেলুদা অ্যান্ড কোম্পানির জন্য আরও অনেকে লাইমলাইটে আসতে পারেনি। বিরক্তিকর মন্তব্য। বললাম, সেটা কি ফেলুদার দোষ? সেরকম মগজাস্ত্রের প্রয়োগ আর কোথায় পড়লাম। একটু চুপ করে থেকে ভদ্রলোক বললেন, আছে আছে। তারপর নিজের বইটার উপর কয়েকটা টোকা মেরে বললেন, এই বইটার গোয়েন্দা উপন্যাসটা পড়তে পড়তে মনে হলো কথাটা। আশা করছি শিয়ালদায় পৌঁছানোর আগে বইটা শেষ করে ফেলতে পারবো। কোন গোয়েন্দা? মঙ্গল সিংহ। এই নামের কোনো গোয়েন্দার নাম আমি কখনো শুনিনি। জিজ্ঞেস করলাম, কার লেখা? কি? যশবন্ত রানা। বেশ ভারী গলায় উত্তর দিলেন ভদ্রলোক। এই লেখকেরও কখনো নাম শুনিনি। তাই জানতে চাইলাম, অবাঙালি? পিওর বাঙালি। ওটা ছদ্মনাম, জটায়ুর মতো। ভদ্রলোকের আসল পরিচয় একটা রহস্য। তবে তোমার নামটা শুনেও অবাঙালি মনে হয়। যাকে, এই বইটার পাতায় পাতায় রহস্য। শুধু তাই নয়। ভদ্রলোক একটু ঝুঁকে গলাটা রহস্যময় করে বললেন, একটা ছাপা রহস্য আর একটা। তারপর কথাটা শেষ না করে যেন কথাটা ঘুরিয়ে নিলেন, তা অঙ্কুশ, তুমি এখনো ইউনিভার্সিটিতে নাকি পরীক্ষা দেওয়ার জন্য সব লেখাপড়ার পাঠ শেষ করেছো? বুঝতে পারলাম ভদ্রলোক আলাপি, একটু মজা করে কথা বলতে ভালোবাসেন। চাকরি করি। বাহ, কোথায়? জেড এক্স সফটওয়্যারে। জেড এক্স সফটওয়্যারে? ভদ্রলোক অল্প উত্তেজিত হয়ে বললেন, আরে, জেড এক্স সফটওয়্যারে আমার এক বন্ধু তো খুব উঁচু পোস্টে আছে, অরিন্দম সেন। চেনো নিশ্চয়ই? ও অবশ্য বেশিরভাগ সময়ই বিদেশে থাকে। আমাদের কোম্পানিতে আমি সবে 7 মাস হলো যোগ দিয়েছি। আমাদের কোম্পানি শুধু এদেশের বড় বড় শহরগুলিতেই নয়, বিদেশেও অনেক ব্রাঞ্চ অফিস আছে। বেশিরভাগ লোককেই আমি চিনি না, সেটাই ভদ্রলোককে জানালাম। কিছু সহজ সরল মানুষ আছেন যারা নিজেদের বন্ধুদের নিয়ে খুব গর্ব করেন। এই ভদ্রলোকও সেরকম। বললেন, এত বড় সফটওয়্যার কোম্পানিতে তুমি কাজ করো, কম্পিউটারে বড় বড় প্রোগ্রাম লেখো, নিশ্চয়ই খুব টেক স্যাভি। এর পরেও যে তুমি মোবাইল ইন্টারনেট ছেড়ে বাংলা গোয়েন্দা বই পড়তে ভালোবাসো, এটা জেনে আমার কি যে ভালো লাগছে ভাই, ওকে কি বলবো। ভদ্রলোকের উচ্ছ্বাস দেখে মনে হলো না উনি একটুও বানিয়ে বলছেন। তবে আমি ওকে একটু সংশোধন করে দিলাম। আমি সফটওয়্যার ডেভেলপার নই, মার্কেটিংয়ে আছি। ওই হলো। বললাম না তোমাদের জেনারেশনটাই ভীষণ টেক স্যাভি। সেখানে তুমি সত্যিই ব্যতিক্রম। ইস, আমার কাছে সবসময় বইয়ের একটা ব্যাগ থাকে, লম্বা লম্বা ট্যুরে বেরোই তো। এবার ব্যাগটাই একটা গন্ডগোলে নিতে ভুলে গিয়েছি। 7 দিনের ট্যুরে একটাও বই নেই। যেখানে গিয়েছিলাম সেখানেও একটা বাংলা বইয়ের দোকান নেই। কি যে অসহ্য সময় কেটেছে। গোয়েন্দা বই পড়ার সময় গোয়েন্দার সঙ্গে সঙ্গে কেস সলভ করতে না পারলে রাতে আমার ঘুম আসে না। শেষ পর্যন্ত এই বইটায় একটা খটকা, জানো। কথাগুলো বলতে বলতে ভদ্রলোক হঠাৎ থেমে গিয়ে একটু উদাস হয়ে বিড়বিড় করে বললেন, চূড়া রহস্য, চূড়া রহস্য। কিছু বলার মতো কথা আমি খুঁজে পাচ্ছিলাম।
ভদ্রলোক উদাস ভাবটা কাটিয়ে গম্ভীর হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, অনেক রাত হয়ে গিয়েছে, শুয়ে পড়ো, গুড নাইট। ভদ্রলোককে এবার আমার ভারী আশ্চর্য চরিত্র মনে হলো। একটু আগে দিব্যি হাসি খুশি সহজ সরল মানুষ ছিলেন, এখন কেমন যেন উল্টো চরিত্রের মানুষ হয়ে গেলেন। খটকা, জোড়া রহস্য। শব্দগুলো শুনে ফেলার পর থেকে একটা অস্বস্তি হতে শুরু করে দিল। মা বারবার সাবধান করে আমাকে শিখিয়েছে, অচেনা মানুষদের সঙ্গে চট করে বেশি আলাপ করতে নেই। আমি মায়ের কথাটা মনে না রেখে ভদ্রলোককে আমার সম্পর্কে অনেক কিছু বলে দিয়েছি। আমার নাম, কোথায় চাকরি করি, অথচ ওর নামটা পর্যন্ত জানি না। সেই বাসি খবরের কাগজটা নিয়ে পিছনের খেলার পাতার খবরগুলো পড়তে পড়তে একসময় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা ঝাঁকুনিতে ঘুমটা ভাঙল। দেখি সেই ভদ্রলোক চাপ্পা একটা উত্তেজনা নিয়ে আমাকে ডাকছেন। খটকা, খটকা, সেই খবরের কাগজটা কোথায়? ফোনটা, আমার ব্যাপারটা বুঝে উঠতে একটু সময় লাগলো। ওই 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 যেটা তুমি শুতে যাওয়ার আগে পড়ছিলে। ঘুম পেয়ে গিয়েছিল বলে রিডিং ল্যাম্পটা নিভিয়ে মাথার কাছে রেখেছিলাম কাগজটা। ভদ্রলোকের দিকে সেটা এগিয়ে দিতেই কাগজটা প্রায় ছিনিয়ে নিলেন আমার হাত থেকে। তারপর রুদ্ধশ্বাসে পড়তে থাকলেন পোড়ামাটির মন্দির থেকে মূর্তি চুরির খবরটা। পড়তে পড়তেই বলতে থাকলেন, কাগজটা কি ইচ্ছাকৃত ফেলে দিয়েছে না ভুল করে? খটকা, খটকা। ইস, 2 নম্বর রহস্যটা আগে কেন ধরতে পারিনি? এভাবে আমাকে ঘুম থেকে তোলার পর আমি জিজ্ঞেস না করে থাকতে পারলাম না, কি খটকা, কি খটকা রহস্যের কথা বলছেন বলুন তো? ভদ্রলোক কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, তুমি নিশ্চয়ই শিয়ালদা পর্যন্ত যাবে। এবার একটু সতর্ক হলাম। ভদ্রলোকের যেন আমার সম্পর্কে কৌতূহলের শেষ নেই। বললাম, কেন বলেন তো? ভদ্রলোক আবার হেয়ালি করে নিজের মনে বলতে থাকলেন, শিয়ালদায় ট্রেনটা পৌঁছবে 8:15। তার মধ্যে কি রহস্যের সমাধান হবে? ট্রেনটা একটা স্টেশনে থামলো। কালো কাছের মধ্যে দিয়ে কষ্ট করে স্টেশনের নামটা পড়লাম, রামপুরহাট জংশন। ঘড়িতে সময় প্রায় 4টে। আরেকটু পরেই ভোরের আলো ফুটে যাবে। এরকম একজন বিচিত্র লোকের সঙ্গে বাকি সময়টা কাটাতে একটু সাবধানেই থাকতে হবে। ভদ্রলোক দেখলাম আবার সেই কাগজে মোড়া বইটা পড়তে শুরু করলেন, আর মাঝে মাঝে নিজের মোবাইলটা নিয়ে কী সব করতে থাকলেন। ভেবেছিলাম আর ঘুমোবো না, কিন্তু শেষ পর্যন্ত ট্রেনের দুলুনিতে সেই চোখ লেগেই গিয়েছিল। সকালবেলায় সেই ঘুম যখন ভাঙলো, দেখলাম উল্টো দিকের বার্থে দুজন অচেনা লোক বসে নিজেদের মধ্যে গল্প করছেন, কিন্তু রাতের সেই অদ্ভুত ভদ্রলোক নেই। উল্টো দিকের এক ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, দাদা কোন স্টেশন গেল? এই তো বর্ধমান এক্ষুনি ছাড়লো। ভদ্রলোক উত্তর দিয়ে সিটের তলা থেকে নিজের সুটকেস বের করে খুলে ওপরের বাঁক থেকে গায়ের চাদর টুকিটাকি জিনিস গোছকাজ শুরু করায় বুঝতে পারলাম এই দুই ভদ্রলোকই রাতে উপরের বাঁকে ঘুমোচ্ছিলেন। হঠাৎ ওদের একজন একটা জিনিস আমার দিকে বাড়িয়ে বললেন, এটা কি আপনার? মুহূর্তেই চিনে নিলাম জিনিসটা, সেই কাগজের মলাট দেওয়া বইটা। বইটা হাতে নিয়ে বললাম, আর একজন যিনি ছিলেন উনি তো বর্ধমানে নেমে গেলেন। এই বইটা ও ভুল করে ফেলে গিয়েছেন দেখছি। হতে পারে। বর্ধমান স্টেশন আসতেই ভদ্রলোক হুড়মুড় করে নেমে গেলেন। আবার যাওয়ার আগে বলে গেলেন শিয়ালদা আসার আগেই রহস্য সলভ হয়ে যাবে। মাথায় মনে হয় গন্ডগোল আছে। বইটা হাতে নিয়ে মলাট উল্টালাম। ছোট একটা উপন্যাস। উপন্যাসের নাম ব্ল্যাক প্যান্থারের আতঙ্ক। লেখক যশবন্ত রানা। লেখকের নামটা অবশ্য কাল রাতেই ভদ্রলোক বলেছিলেন। তার পরের পাতায় দেখলাম বইটা উৎসর্গ করা আছে এভাবে, এশিয়াস বেস্ট ক্রাইম ডিরেক্টর শ্রী বধূশচন্দ্র মিত্রকে, অর্থাৎ ফেলুদাকে। বেশ মজা লাগলো। কলকাতায় পৌঁছতে কয়েক ঘন্টা দেরি আছে, তার মধ্যে পড়ে ফেলতে পারবো বইটা। তারপর নয় শিয়ালদা স্টেশনের অফিসে বইটা জমা দিয়ে বাড়ি যাব। 2 পাতা পড়ার পরই পরিচয় হয়ে গেল ওর নাম মঙ্গল সিংহ এবং তার ভাগ্নে সাগরের রামবোর সঙ্গে। খুবই কাঁচা লেখা, সেরকমই জোলো প্লট। ভাবছিলাম রাত জেগে অত মন দিয়ে ভদ্রলোক গল্পটা পড়ছিলেন কি করে। আমার তো থেকে থেকেই হাসি পাচ্ছিল। বইটা রেখেই দিতে যাচ্ছিলাম, এমন সময় একটা পাতার মার্জিনে দেখলাম লেখা আছে, পোড়া মাটির মন্দির থেকে কিভাবে মূর্তি চুরি হয়েছে আমি জানি। এই বইয়ের বিভিন্ন পাতায় সেটা সাংকেতিকভাবে লিখে গেলাম। এছাড়া আমার কোনো উপায় ছিল না। অদ্ভুত। নড়ে চড়ে উঠলাম, উল্টে উল্টে সংকেত খুঁজতে থাকলাম।
প্রথমে কিছুই খুঁজে পেলাম না। তারপর প্রথম পাতা থেকে আবার পড়তে থাকলাম। একটু পরে অবশ্য সংকেত খুঁজে পেতে থাকলাম। এক একটা শব্দের তলায় খুব হালকা পেন্সিল দিয়ে আন্ডারলাইন করা, ফলে শব্দগুলো উদ্ধার করতে গোটা বইটাই পড়ে ফেলতে হলো। কিন্তু শব্দগুলো জুড়ে যে বাক্যটা হলো, সেই একটা ধাঁধাই থেকে গেল। বাক্যটা এরকম: সেদিন গভীর রাতে মন্দিরে ব্ল্যাক প্যান্থার ঢুকেছিল। বেশ হতাশ হয়ে বইটা মুড়ে পাশে রাখলাম। তারপরেই হঠাৎ চমকে উঠলাম। বইটা খবরের কাগজের মলাট দেওয়া। এতক্ষণ খেয়ালই করিনি যে কাগজ দিয়ে মলাট দেওয়া হয়েছে সেটাই খবরের কাগজের সেই 7 নম্বর পাতাটা। মলাটটা খুলে ফেললাম। বেশ একটা অ্যাকশনে ভরা প্রচ্ছদ। তারপর পিছনে লেখকের ছবি দেখে আবার চমকে উঠলাম। এ তো সেই ভদ্রলোকই। লেখক পরিচয়ে অবশ্য আসল নামটা দেওয়া নেই, যশবন্ত রানাই বলা আছে। উনি পেশায় ব্যবসায়ী, বর্ধমানে থাকেন। ছেলেবেলা থেকেই ছড়া, কবিতা, ছোটদের গল্প লিখতে ভালোবাসেন। শখের থিয়েটার করেন ইত্যাদি। ব্লার্বের তলায় দেখলাম একটা চিরকুট উঁকি মারছে। চিরকুট বের করে দেখলাম আমাকেই লেখা। প্রিয় অঙ্কুশ, প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাই আমার বইটা পড়ে ফেলার জন্য। বইটা তোমাকে উপহার দিলাম। ক্ষমা চেয়ে নিচ্ছি এভাবে তোমাকে বইটা পড়ানোর জন্য, কিন্তু আমি নিরুপায়। 10 বছর আগে এ বইটা লিখেছিলাম। 1000 কপি ছাপিয়েছিলাম, বিক্রি হয়নি। অধিকাংশ কপি বাড়িতে পড়ে আছে, আর কিছুদিন পরে হয়তো উইতে কাটবে। তাই তোমার মতো যারা বই পড়তে ভালোবাসে তাদের পড়ানোর জন্য এরকম নানা কৌশল দিয়েছি। শখের থিয়েটার করি বলে অভিনয়টাও পারি। ফেলুদার পাঠক যারা তারা বুদ্ধিমান। আমি জানি শিয়ালদা পৌঁছানোর আগে আমার চিঠিটা হাতে পেয়ে তুমি এই প্রথম রহস্যটা সমাধান করে ফেলতে পারবে। তবে দ্বিতীয় রহস্যটা সমাধান করতে পারবে কিনা জানি না। সেটা হলো আমার আসল নাম। বড় শখ ছিল আমার আসল নাম নিয়েই বইটা ছাপাবো, কিন্তু কোনো পাবলিশার রাজি হয়নি। সামনের স্টেশন আসছে, আমি নেমে যাব। তোমাকে আর ডেকে তুললাম না। ভালো থেকো। ইতি, যশবন্ত রানা। বইটার লেখক যে আবার উল্টো দিকের বার্থী ছিলেন সেই রহস্যের সমাধান হলেও লেখকের আসল নাম কি এই দ্বিতীয় রহস্যের সমাধান করতে পারলাম না। শিয়ালদা চলে এলো। বইটা ব্যাগে পুরে নিয়ে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম দিয়ে হাঁটতে হাঁটতে মাকে ফোন করলাম। হ্যালো মা, পৌঁছে গিয়েছি। মা যথারীতি বলতে আরম্ভ করলো। ট্রেনে ঘুম হয়েছিল ঠিক করে? বাড়ি এসে ব্রেকফাস্ট করবি কিন্তু। আমার মাথায় তখনও দ্বিতীয় রহস্যটা ঘুরছিল। মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, এমন কোনো লেখকের নাম বলো তো যার নামে কোনো পাবলিশার কোনো বই ছাপাতে রাজি হবে না? এরকম তো কত নাম হতে পারে। ধর, আজকে কোনো ঠাকুর পদবীর পরিবারে কারোর নাম যদি রবীন্দ্রনাথ রাখা হয়, বা গঙ্গোপাধ্যায় পরিবারের কারোর নাম সুনীল রাখা হয়, তারা যদি কবিতা লেখে তাদের নামে কি কোনো কবিতার বই কোনো পাবলিশার ছাপাবে? সকালবেলায় এরকম উদ্ভট প্রশ্ন করছিস কেন? রাতে ট্রেনে কি হাবিজাবি খেয়েছিস? সব ঠিক আছে মা, বাড়ি এসে সব বলছি। ফোনটা ছেড়ে প্ল্যাটফর্মে উল্টো দিকে হাঁটতে থাকলাম। যে কোচটায় শিয়ালদা এলাম তার দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজার পাশে এখনো আটকানো আছে রিজার্ভেশনের নামের লিস্টটা। 21 নম্বর বার্থটা আমার ছিল। নাম লেখা আছে এ শর্মা। আর 22 নম্বর বার্থটা ছিলেন যশবন্ত রানা। নাম লেখা আছে লালমোহন গাঙ্গুলি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।